আপনারা দেখছেন নিউজ নাম্বার 1 ভূতনি মালদা অল ইন্ডিয়া ডিজিটাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই মুহূর্তে রয়েছি কান্দিপে। আজকে সুকান্ত মজুমদারের প্রতিবাদ মিছিল রয়েছে। যে কালী মায়ের মূর্তি ভাঙা হয়েছিল, সেই মূর্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিল আজকে আপনাদের সামনে জানিয়ে রাখি। এই মুহূর্তে কান্দিপ থেকে আপনাদের দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের দৃশ্য। এই মুহূর্তে সুকান্ত মজুমদার বক্তব্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নাম্বার 1 ভূতনি মালদা অল ইন্ডিয়া ডিজিটাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি, মায়ের গলা ছেদন করে দিয়েছে। এবং তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই, মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন? একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না? বলতে আমরা 1 টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম, ওই ভিখারি পুলিশের কাছে তুলে দিতাম। তোমরা সম্মান করতে পারবে না, ঠিক আছে, তাই বলে মা কালীকে এরা অপমান করবে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে। এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে, আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই, ওয়াক্থু জানাই। এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক। আমরা কি বলি? পিসি চোর, ভাইপো চোর। সবাই তো আগে পরে বলবেন, আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন। আগে এক বড় চোরটাকে ধরুন। পিসি চোর, ভাইপো চোর, বাপি বেটা বড় চোর। মনে থাকবে? পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, বাপি হালদার। সেই বেটা এর সাথে যুক্ত। তার সাথে তো মন্টুরাম তো আছে তবলাই সঙ্গত করার জন্য। তেরে কেটে ধা করে। আর দেবাশিস বলে একটা মাল আছে নাকি এখানে? হ্যাঁ, আছে নাকি? সে বাপির নাকি ডান হাত, আর বাপি নাকি ভাইপোর ডান হাত। যেমন বাস ঝাড় তেমন তার বাস হবে। ভাইপো তো বড় চোর। তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে, আমি পরিষ্কার বলছি, দেখুন, এবার গণতন্ত্রে কারচুপি না হলে এইবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে, আমরা সেই গণনার কারচুপিটা আটকাতে পারিনি। আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি, নবেন্দু নস্কর, আমাদের এখানকার জেলা সভাপতি, তিনি নেতৃত্ব দিচ্ছেন। প্রাক্তন আমাদের জেলা সভাপতি দীপঙ্কর জানা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রার্থী 24-এর প্রার্থী মাস্টারমশাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের পলাশ রানা উপস্থিত আছেন। এছাড়াও আমাদের ডায়মন্ড হারবারের জেলা সভাপতি সমাধি উপস্থিত আছেন। প্রাক্তন সভাপতি আমাদের উৎপল নস্কর আছে, জয়নগরের সভাপতি, এবং আমাদের প্রাক্তন সভাপতি ডায়মন্ড হারবারের উপস্থিত আছে। আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছে। আমি সবার নাম, অশোকের নাম হয়ে গেছে, পলাশের নামও হয়ে গেছে। এদেরকে দেখে রাখুন। এবং এদের নেতৃত্বে এই যে জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকের নেতৃত্বে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। আমি গ্যারান্টি দিচ্ছি 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না, ভগবান তার নিদর্শন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে। কোথায়? দীঘার মন্দিরে। সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবে। আমার কাছেও ইনভিটেশন এসেছিল। আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে, আমরা জগন্নাথ মন্দির করছি, আমরা জগন্নাথ মন্দির করছি। আমার কাছে চিঠি এলো, আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে, অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে, আপনি আসুন। নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি, তার সই। আমি অবাক হয়ে গেলাম, দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখানের নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না, জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির। কি লাগিয়েছিল কিনা? লাগিয়েছিল কিনা? আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে। চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির। যে মন্দিরকে মন্দির বলতে পারে না, ওরকম হিন্দুদের 2 নম্বর হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই, ওদের আমরা বিশ্বাস করি না।
মন্দির মসজিদ সব থাকবে, কোনো অসুবিধা নেই, যে যার ধর্ম পালন করবে, আমরা তাতেই বিশ্বাস করি, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দ্য স্পট হবে তখন। উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনে থেকে একটা বুলডোজার রাখবো, সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে, আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার খেলা হবে। সেই দিন আসছে, তাই তৃণমূল ঘাবড়ে গেছে, তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না। এসআইআর হলে কি হবে? এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে, একদিন নাকি টিভিতে দেখলাম, চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে, দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এসআইআর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য, কেউ ভয় পাবেন না, হিন্দু মুসলিম এসআইআর মধ্যে কিচ্ছু নেই। পরিষ্কার কথা বলে দিচ্ছি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে, এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024-এর ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপে 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002-এ নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002-এ, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবা মার নামও নেই, আমার নামও নেই, কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারবে না। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চটাকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা? কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে। আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে। তার কারণ কি? কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক, তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। ভারতীয় মুসলমান যারা, কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবে বলে চলে গেছিল, যারা বলেছিল এই ভূমি না পাক, এখানে থাকবো না, পাকিস্তানে চলে যাব,
তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না, নরেন্দ্র মোদীও নিতে পারবে না। তারা নিজেদের দেশে নিজের মতো থাকুক। যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে, কোনো অসুবিধা নেই। তারা আমাদের ভাইয়ের মতো, তারা একসাথে থাকবো। আমাদেরকে ভোট না দিলেও থাকবে, ভোট দিলেও থাকবে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী সবাইকে দেখুন, আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো, চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে? গরিব মানুষের ভিড় হচ্ছে। নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কে মুসলমান, হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না, এই ভাগ নরেন্দ্র মোদী করেনি। নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ 2029 সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা 29 সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে। 80 কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাতে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে। তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই, দুটো আছে মাথায় রাখবেন। আপনি যদি 2014 31শে ডিসেম্বরের আগে এসে থাকেন, আপনি সিএ তে অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি 2002 আপনার ভোটার লিস্টে নাম না থাকে, বোঝা গেল? আবার বলছি, 2002 এর ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি, আমরা এখানে সিএ এর ক্যাম্প চালাচ্ছি। আরো ক্যাম্প শুরু হবে, বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে, বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব। যারাই বাংলাদেশ থেকে এসছেন, 2002 এর পরে এসছেন, তারা সবার আগে সিএ এর ফর্ম ফিল আপটা করবে। যারা 2002 এর আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে 2002 এ, তারা পরে সিএ করলেও হবে। কিন্তু যাদের নামটা নেই 2002 এর ভোটার লিস্টে, তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন। আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে আটকানোর অধিকার নেই। নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী তার সাথে আরেকটা আইনের পরিবর্তন করেছে। কি সে আইন? সে আইন হচ্ছে, ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট। ফরেনার্স অ্যাক্টে কি বলছে? মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল, যারা উদ্বাস্তু পরিবারের বাড়ি মানুষ, তাদের বাড়িতে গিয়ে বলছে, এই তোমরা ভারতের নাগরিক না, তোমরা বাংলাদেশের জন্য তোমাদেরকে জেলে ঢোকাবো। সঙ্গে সঙ্গে অমিত শাহজি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন। যে 14 সাল অব্দি তো সিএ আছে, 14 সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে, ওই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে আসেন, তাদের 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন, পাসপোর্ট নিয়ে এসে থাকেন, পাসপোর্ট ছাড়া এসে থাকেন, তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না। তারা ভারতবর্ষে সসম্মানে থাকবে এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে। আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধুগণ। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে? পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, আর ধর্ষণ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে। কি বলছে ম্যাজিক? যে ম্যাজিক হচ্ছে, প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ, যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ। নাহলে তার দলের মন্ত্রীরা বলবে, আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ হয়ে আসছিল, সেই জন্য হয়েছে। এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল। আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না, উড়িষ্যা থেকে একজন পড়তে এসছে, তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না। এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখবে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই। আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো, এখন তো বাংলায় মানুষ আসে না, সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। কাজ নেই, এখানে চাকরি নেই, বাসস্থান নেই, মাটির মাথার উপরে ছাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয়, ব্রিজ তৈরি হয় না। মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন, বিধায়ক থাকলেন, কি করেছেন আপনাদের জন্য? কি কিছু করেছে? বলুন কি করেছে? ব্রিজ হয়েছে একটা, কাকদ্বীপকে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে, বলেছিল না? আমার তো মনে আছে, বলেছিল কাকদ্বীপকে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল। কাকদ্বীপ মিউনিসিপ্যালিটি হয়েছে? হয়নি, হবেও না। রোহিঙ্গাকে বসিয়েছে বলে, এই দেখো, একে তো রামে লক্ষ্যে নেই, তারা বড় সুগ্রীব দোষর, বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে। ভাই চিন্তা করো না, বিজেপির সরকার তৈরি হতে দাও, রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেব, সেই দিন আসছে তৈরি হয়।
সেই দিন আসছে। আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দিরে, সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে, দাদা বলে কি হয়েছে? সেদিন স্বপ্ন দেখলাম। তাই বলে কি স্বপ্ন দেখলেন? বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায়? বলছে যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না, তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন। দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু, ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে, আপনাকে আহ্বান করছে, আপনি যাচ্ছেন, কিন্তু সবার কাছে চিঠি পৌঁছচ্ছে, যেটা আমি বললাম চিঠির নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। জগন্নাথ দেব ওই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে, বলে উল্টো দিকে হাঁটা দিলেন আর বলছেন ধাই কিরিকিরি ধাই কিরিকিরি ধাই কিরিকিরি। তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে, প্রভু ধাই কিরিকিরি মানে কি? ধাই কিরিকিরি বলছেন কেন? বলছে ধাই কিরিকিরি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরা, তবে জগন্নাথ এখানে আসবে, নাহলে জগন্নাথ এখানে আসবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। ধর্ম নিয়ে একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে মূর্তি ভাঙা হলো, বললো নারায়ণ হালদার নাকি জড়িত। দেখুন, নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে, এটা হচ্ছে বক্তব্য। অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না, এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার। তারপরে কি ভাবলো, নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে, বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে, খুব ভালো। হাতে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা। কি টিভিতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি, আমরা তো বিজেপি করি না। আমরা তৃণমূল করি। আর সে বলছে আমার ছেলে আরো 5 জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল। আমি দেখেছি বক্তব্যটা, হয়তো নেশা ভাঙ করছিল। আমার প্রশ্ন, তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই 5 জন মিলে ঘটিয়েছে? একজন কেন গ্রেফতার হলো? এই প্রশ্নের জবাব দেবেন না? নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে, আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন। নারায়ণ হালদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক। তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে, নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন? যদি সেটা করে থাকেন, পরিষ্কার বলে দিচ্ছি, সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে। আর এখানে তো তৃণমূলের নেতাদের গুণের কোনো শেষ নেই। এখানে নিউটন বলে কি একটা আছে, নিউটন দাস, সে নাকি এখানকারও ভোটার, আবার বাংলাদেশেরও ভোটার। আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য, যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন, তাকে সরানোর জন্য নাকি আন্দোলনও করেছে। আবার দেবাশিস দাস, যে নাকি আপনাদের বাপি হালদারের খুব কাছের মানুষ, সে কোথাকার নাগরিক? কোথায়? এখানে এসে তৃণমূল করবে। এবার দেখো, যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করে দেওয়া সি এর সাহায্য নিতে হবে, নাহলে বাংলাদেশে পালাতে হবে। ঠিক করে নাও কোনটা করবে। দেবাশিসের বউ আমার পঞ্চায়েত প্রধান, ওরে বাবা, সেও বাংলাদেশের নাগরিক। তাহলে খোঁজ নিয়ে দেখো তোমরা কে কে বাংলাদেশের নাগরিক আছে। আর নিয়ে এসে বলে যে হয় মোদিকে নামে জয়ের ধ্বনি দিয়ে সিএ তে অ্যাপ্লাই কর, নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো। এখান থেকে রকেটে করে ছাড়বো, সোজা বাংলাদেশে গিয়ে পড়বি, ধপাস করে গিয়ে ওখানে পড়বি। ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি, কত কি করলি, এখানে আসার কি দরকার? ওখানে কোথাকে যেতিস? যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষকে শ্রদ্ধা করে, ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে, তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে। সেই অধিকার ভারতের জনতা পার্টি, তাতে মর্ম প্রাণে বিশ্বাস করি আমরা, সে যে ধর্মের হোক, যে জাতির হোক। কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো, ওই পার থেকে ডেঙিয়ে চলে আসবো আর এপাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করবো, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশে থাকার ব্যবস্থা হবে না, সিএও অ্যাপ্লাই করতে হবে না। যান সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনূসের সাথে কোলাকুলি করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এইটা করার জন্য আমাদের সবার আগে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা, কাকদ্বীপে কমসে কম, অন্যগুলো ছেড়ে দিন, আজকে আমি কাকদ্বীপে এসেছি, অন্যখানে যখন যাবো, রায়দিঘিতে যাবো, তখন রায়দিঘির কথা বলবো, যখন পাথর প্রতিমায় যাবো তখন পাথর প্রতিমার কথা বলবো, যখন সাগরে যাবো তখন সাগরের কথা বলবো।
কিন্তু আজকে আপনারা এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন তাদেরকে সবাই মিলে এক স্বরে বলতে হবে, কাকদ্বীপ কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন? দেবেন? নরেন্দ্র মোদীর হাতে কাকদ্বীপ তুলে দেবেন? তাহলে আমার সাথে প্রতিজ্ঞা নিন, হাত মুঠ করুন আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। মা কালীর মূর্তি ভাঙা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। মা কালীর মূর্তি ভাঙা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানায় ধিক ধিক ধিক্কার, অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর মনে রাখবেন, আমাদের প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়ে গেছেন লাস্ট যে সভা, সেই সভাতে, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, দুর্নীতিমুক্ত সরকার করতে। তাই আগামী 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন। আমরা একদম সলিড প্রশাসন। কেমন প্রশাসন জানেন? আপনাদের এখানে রাস্তায় গেলে আপনাদের বিধায়ক সাংসদদেরকে লোকে চোর বলে। সুকান্ত মজুমদার দুবারের সাংসদ, বুক ঠুকে বলতে পারি, প্রমাণ করা তো ছেড়ে দিন। কেউ আমার এলাকায় গিয়ে যদি বলে সুকান্ত মজুমদার কারোর কাছ থেকে চেয়ে 5 টাকা নিয়েছে, সুকান্ত মজুমদার রাজনীতি থেকে বিশ্রাম নিয়ে নেবে, রাজনীতি আর করবে না। বুক ঠুকে আমরা রাজনীতি করি, নরেন্দ্র মোদী আমরা চালা, আমরা সেইভাবে রাজনীতি করি। আজকে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল থেকে কয়েকজন যোগদান করতে, আমি এখানকার জেলা সভাপতিকে বলবো আমার উপস্থিতিতে তাদেরকে যোগদান করানোর জন্য। তৃণমূলের দীপঙ্কর হালদার, মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ, রায়দিঘি মন্ডল 6, তাকে বলবো আমাদের জেলা সভাপতির হাত ধরে জয়েন করার জন্য। আপনাদের সকলকে আরো একবার আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে কাকদ্বীপ বিধানসভা থেকে তথা মথুরাপুর সাংগঠনিক জেলা থেকে উত্তরবঙ্গে যে বন্যা কবলিত এলাকা, সেই বন্যা কবলিত এলাকায় মথুরাপুর সাংগঠনিক জেলা এবং কাকদ্বীপ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা 16 চাকার এক লরিতে ত্রাণ পাঠাচ্ছি। তার উদ্বোধন করবেন, গাড়ি এখান থেকে ছাড়বেন পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়। আমি সুকান্ত দাকে অনুরোধ জানাবো গাড়ির এখান থেকে ত্রাণ ছাড়ার জন্য। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সুকান্ত দা উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর জন্য কাকদ্বীপ থেকে মথুরাপুর সাংগঠনিক জেলার তরফ থেকে ত্রাণের গাড়ি এক্ষুনি ছাড়বেন। সুকান্ত দার সঙ্গে আছেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় নবেন্দু সুন্দর নস্কর মহাশয়।
আমাদের গাড়ি বেরোনোর জায়গা রাখতে হবে তো পিছিয়ে যান। গাড়ি বেরোনোর জায়গা রাখুন। अरे अभी तो राजू गाड़ीতে উঠছে তুমি বললাম না দেখাই বললাম না सर थोड़ा साइड दीजिए, थोड़ा साइड दीजिए। चला फटाफट फटाफट धक्का दियो ना আছি আমি কেন্দ্রীয় আধিকারিককে মারধর করা হলো, তাতে সেখানকার তৃণমূলের কাউন্সিলর বলছে এইগুলো যারা মেরেছে তারা মার্কা মারা দুর্নীতিবাদ, তারা মতপথ খেয়ে ঘুরে বেড়ায়, লোক চালায়। তৃণমূল কাউন্সিলর বলছে অন্যদিকে পুলিশ জামিনযোগ্য ধারা দিচ্ছে তাদের, যাতে বেশি দিন কষ্ট না হয়। দেখুন আজকেই তো তাদেরকে জামিন দিয়ে দেওয়া হবে। পুলিশ ইচ্ছে করে এই ধরনের ধারা দিয়েছে, কারণ এই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল সে হচ্ছে লোকাল তৃণমূল অটো ইউনিয়নের নেতা। প্রত্যেকটি জায়গায় এই অটো ইউনিয়নের লোকেদেরকে জোর করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করাতে হয়, জোর করা হয়, এবং কেউ কেউ নিজের আগ্রহে, যে অ্যারেস্ট হয়েছিল সে নিজের আগ্রহে করে তাকে জোর করাতে হয়। সে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করায়, মারামারি করে, গুন্ডামি করে। তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো জামিনযোগ্য ধারা দিয়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাজ্যে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী রাজ্যটাকে। বলছেন কাকদ্বীপের এই যে ঘটনা, এই মূর্তি ভাঙা ভ্যানে তোলা, বলছে কে করেছে কি করেছে এনআইএ কে দিক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শুভেন্দুবাবুর এই এনআইএ কে দেওয়ার যে বার্তা আপনি সমর্থন করেন? দেখুন রাজ্য সরকার ঠিক করবে কাকে দিয়ে তদন্ত করাতে চায়, রাজ্য সরকারের দায়িত্ব না। আমরা এনআইএ নিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় এই যে থানার যে লোকগুলো বসে আছে, বাদরগুলো বসে আছে, তাদের মাইনে হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। তারা কি বসে থাকার জন্য মাইনেটা পাবে? সব যদি এনআইএ, সিবিআই আর ইডি করবে, আর এরা বসে বসে চেয়ার গরম করবে আর বাড়ি জেগে ভাত খাবে,
এদেরকে তাকে কাজটা করতে দিই, সঠিক তদন্তটা করতে দিই। যদি না পারে তখন করবে, তখন এনে রাজ্য সরকার সাজেস্ট করবে। ফিরহাদ হাকিম বলছেন যে মোদিজি সরকার বা বিজেপি সরকার যে বলছে, বিজেপি নেতৃত্ব বলছে 1 কোটি নাম বাদ যাবে এসআইআর নিয়ে, যদি 1 কোটি নাম বাদ যায় তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। হাত গুটিয়ে বসে থাকবেন না, হাত তুলে কি করবেন? যা করার করবেন। দাঙ্গা করার ভয় দেখাচ্ছে। দেখুন, কলকাতার লোকেরা 1946 সালে আপনাদের দ্বারা করা গ্রেট ক্যালকাটা কিলিংস একবার সামনা করেছে। তখন একজন গোপাল ভাটা ছিল। এখন আমি অ্যাসিওর করতে পারি ফিরহাদ হাকিম সাহেবকে, গোটা 500 গোপাল ভাটা কলকাতাতে নামিয়ে দেবো। তখন দেখবো কার কত দম আছে। মহারাষ্ট্রের সাতারায় যে মহিলা চিকিৎসক মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন ধর্ষণের অভিযোগ তুলে, দ্বিতীয় পুলিশ অফিসার আজকে নিজে সারেন্ডার করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন সাংসদ তাকে হুমকি দিচ্ছিলেন বলে তিনি বারবার অভিযোগ করেছেন, 41 বার নাকি তিনি বিভিন্ন লোককে জানিয়েছেন, কিন্তু সেই সাংসদে এখনো কিন্তু অধিশ এলো না বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। মহারাষ্ট্রের সরকার একটি সংবেদনশীল সরকার, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, আপনারা নিশ্চিন্ত। বিজেপির আগামী নির্বাচনে এসআইআর কি ইস্যু হতে চলেছে? এসআইআর কি হাতিয়ার করেই এসআইআর গোটা দেশে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে। এখানে আপনারা আমার বিষয় নেই, বিজেপি তৃণমূলেরও বিষয় নেই। পুরোটাই বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের কারো আপত্তি থাকতেই পারে, কোর্টে গেছেন তো, লাভ হয়নি তো। এসআইআর এর আগে 12 বার হয়েছে, এটা 13 নম্বর হবে আবার। ধন্যবাদ। দাদা, পশ্চিম মেদিনীপুরের খেজুরিতে টিউশন শিক্ষকের হাতে ধর্ষিত হয়েছেন একেবারে শিশুকন্যা, এবং এই ঘটনায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান সালিশি সভা করে 30,000 টাকা দিয়ে মামলার দফা করার চেষ্টার অভিযোগ, নির্দেশ না মেনে থানায় অভিযোগ দেয়, কি বলবেন? দেখুন, এই ধরনের সালিশি সভা বিজেপি অ্যাপ্রুভ করে না। যদি আমাদের প্রধান দায়ী হয় বা দোষী হয়, তার বিরুদ্ধেও পুলিশ অ্যাকশন নেবে। কাকদ্বীপ ডায়মন্ড হারবার গোটা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত জায়গায় সেখানে 7 থেকে 8 বার তার উপর কালো পতাকা দেখানো, গাড়ির হামলা, এগুলো ঘটনা ঘটেছে। শিবালয় মজুমদার এবং মিছিল হলো, সভা হলো। দেখুন, আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম, পুলিশেরা জানতো। পুলিশ আমাদেরকে রক্ষা করার জন্য কিছু করেনি, তৃণমূল যেন মান না খায় সেই জন্য। আজকে আমরা তৈরি ছিলাম যে যদি তৃণমূল কালো পতাকা দেখাতো, তৃণমূলের দেহের অনেক জায়গা কালো করতাম। সেই ভয়ে ওরা আসে। আমি তো খুঁজছিলাম কোথায় বেটাগুলো আসুক, মারের পাল্টা মার। কিভাবে কালো করতাম সে সময় এলে বলবো। মার দেবো কি বলেছি, মার দেবো বলেই তো আদর করেও কালো করা যাবে।